La 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 মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দিশা। কারোর দিকে তাকাবারও সাহস পাচ্ছে না। হাত দুটো একত্রিত করে কচলাচ্ছে। কখন ধরে চেহারায় স্পষ্ট ফুটে উঠছে অস্থিরতা। জিসান তীক্ষ্ণ দৃষ্টিতে তিশার কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। জিসানের এখন একটাই ভাবনা, ওকে তো আমি ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, তাহলে ও বাইরে বের হলো কিভাবে? আর আর গার্ডরাই বা বাধা দেয়নি কেন? চলছে কি ওর মনে আল্লাহই জানে। জিসান এসব মনে মনেই বলে যাচ্ছে। তিশা, এই কোন বিপদে পা দিলি জান? জানি না কি হবে। আমি নিজেকে নিয়ে ভয় পাই না, ভয়টা তো তোকে নিয়ে। তখনই শামসুর রহমান তিশার কাছে এসে তিশার গালে একটা থাপ্পড় মারে, কিন্তু ভাগ্যক্রমে থাপ্পড়টা জিসানের গালে পড়ে। সাথে সাথে সবাই চমকিত। কি হলো এটা? আসলে তিশার বাবা যখন তিশাকে থাপ্পড় মারতে নেয়, আচমকা জিসান তিশার সামনে এসে দাঁড়িয়ে যায় তিশাকে প্রোটেক্ট করতে, তাই থাপ্পড়টা জিসানের গালে পড়ে। শামসুর রহমান নিজেও চমকে গিয়েছে। কি হলো ব্যাপারটা? জিসান তিশাকে নিজের পেছনে রেখে প্রোটেক্ট করছে এখনো। তা দেখে সবাই কিছুটা নারাজ জিসানের উপর। পাগলামের একটা সীমা থাকে, কিন্তু এই মেয়ে যে সব সীমা পার করে দিচ্ছে, এটা কি জিসান বুঝতে পারছে না? এভাবে চলতে থাকলে পুরো পরিবার শেষ হয়ে যাবে একদিনে। সবার মনে এখন এসবই চলছে। জিসান, তুমি এখনো ওকে প্রোটেক্ট করছো? এই মেয়ে পুরো পাগল হয়ে গেছে। তা না হলে রায়হানের এমন অবস্থা, ও এমন কিছু কিভাবে করতে পারে? আমি মুচকি হেসে বললাম, বাবা, আপনি জানেন কি, আপনি শুধু আপনার মেয়েকে না, আমার সন্তানকেও আঘাত করতে চেয়েছিলেন। শামসুর রহমান স্তব্ধ জিসানের কথা শুনে। সত্যি তো, কিছুক্ষণের জন্য উনি ভুলেই গিয়েছিলেন যে তার মেয়ে প্রেগনেন্ট, কিন্তু তবুও নিজের দোষ স্বীকার করল না শামসুর রহমান। তুমি যাই বলো জিসান, আমার মনে হয় ওর মাথাটা পুড়ে গেছে। বাবা, আপনি শান্ত হন। এই সময় আপনার এত হাইপার হওয়া আপনার শরীরের জন্য একদমই ঠিক না। এখন তো আপনাকে আরো স্ট্রং হতে হবে। আর রায়হানকে, নিশিকে, মাকে আপনাকেই সামলাতে হবে। তাই আপনি রিল্যাক্স হয়ে বসুন। জিসান শামসুর রহমানকে একটা চেয়ারে বসিয়ে দিল। আর বাবা, চড়টা কিন্তু একটু ভারী ছিল। যদি তিশার গালে লাগতো, হয়তো পড়ে যেত, নিজেকে সামলাতে পারতো না। তখন আমার সন্তানের কি হতো বলুন তো? তাই রাগের মাথায় এমন কিছু করতে নেই যাতে করে পরবর্তীতে ক্ষতির পরিমাণ আমরা সামলাতে না পারি। শামসুর রহমান লজ্জায় মাথা নত করে ফেলল। এই ছেলেটাকে কত ভুল বুঝেছিলাম এক সময়, কিন্তু এই ছেলেটি আমার মেয়ের ভালো মন্দতে সবসময় ডাল হয়ে দাঁড়িয়ে থেকেছে। আর মেয়েটি কি প্রতিদান দিল আজ, ভাবতেও অবাক লাগে। জিসান, অনেক হয়েছে। প্রত্যেকটা কিছুর একটা সোচ্চার সীমা থাকে, কিন্তু তিশা আজ সেই সীমা পার করে দিয়েছে। কি চাও তিশা তুমি? তিশার সামনে এসে তিশার দুই বাহু ধরে রাবেয়া বেগম। সমস্যা কি তোমার? যখন থেকে আমার ছেলের জীবনে এসেছো, একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। একটা রাতও শান্তির ঘুম ঘুমাতে পারছে না। আসলে সবাই সত্যিই বলেছে তুমি একটা অলক্ষণী। আমার ছেলে মেয়েদের জীবন তোমার কারণে এমন বেহাল দশা হয়ে পড়েছে। এখন তো মনে হচ্ছে সেদিন তুমি মরে গেলে ভালো হতো। মা, এইসব কি বলছো তুমি? ব্যাস জিসান, আর না, এই মেয়ের ছায়াও আমি আর আমার পরিবারের উপর আর পড়তে দেব না। আজ তোকে আমার কসম, দূরে থাকে এই মেয়ের থেকে। একবার ভাগ্যের জোরে বেঁচে এসেছিস, কিন্তু এই মেয়ের সাথে থাকলে দ্বিতীয়বার আর বাঁচবি না তুই জিসান, বাঁচবি না। কেঁদে কথাটা বলে রাবেয়া বেগম। নিশি, শামসুর রহমান, তৌফিক সাহেব কারো মুখেই কোনো কথা নেই। তারা কেবল রায়হানের কথাই চিন্তা করতে ব্যস্ত। এইসব এদের কাছে এখন বিস্বাদ মনে হচ্ছে। আর তিশা, সে তো যেন রোবট হয়ে গিয়েছে। মুখে বলার মতো কিছু না থাকলেও চোখগুলো ঠিকই কষ্টটা জানিয়ে দিচ্ছে। কিন্তু তিশার কষ্টটা দেখার সময় কি কারো আছে? শাশুড়ির কথাগুলো তিক্ত হলেও সত্যতা আছে। তিশা নিজেও মানে তিশা জিসানের জীবনে অভিশাপ, আর এই অভিশাপ থেকে যত দূরে থাকবে জিসান, ততই ভালো থাকবে। আল্লাহ হয়তো স্বয়ং নিজেই চায় না আমি আর জিসান একসাথে থাকি, তাই তো আমাদের মাঝে দূরত্ব দিন দিন যেন বেড়েই চলেছে। আর এবার হয়তো আমাকে আর জিসানকে আলাদা হতে কেউ আটকাতেও পারবে না। মাথা নিচু করে শাশুড়ির দেওয়া সব অপবাদগুলো মেনে নিল তিশা। কষ্টে চোখ দিয়ে অবিরাম পানি পড়ছে। চোখের জলগুলো আজকাল বেহায়া হয়ে যাচ্ছে। প্রয়োজন অপ্রয়োজন সব জায়গায় দেখা যায়। জিসান মায়ের কাছ থেকে
তিশাকে সরিয়ে মায়ের সামনে দাঁড়ালো। কি সব বলছো মা তুমি? কি করে বলতে পারলে? শব্দ সুর ও কি করেছে? দোষ যদি কারো থেকে থাকে তাহলে আমার জেদের কারণে তিশা আজ আমার সাথে। আমি ওর জীবনের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছি, ও সেধে এসে জড়ায়নি। তাহলে কি করে বলতে পারলে অলক্ষণী? এই মেয়েটিকে ছাড়া যে তোমার ছেলে বাঁচবে না সেটা কি তুমি জানো? তাহলে ওর মরণের কথা কিভাবে চিন্তা করবে? আর আমার সন্তানটা মা? তিশাকে রাবেয়ার সামনে এনে, দেখো মা, ওর পেটে আমার সন্তান রয়েছে। ওর কিছু হলে আমার সন্তানও চলে যাবে মা। মা হয়ে তুমি তোমার সন্তানের কষ্ট সহ্য করতে পারো না, তাহলে আমিও তো এই সন্তানের বাবা, কি করে পারি সহ্য করতে বলো? আমি এভাবে বলতে চাই না জিসান, কিন্তু বাধ্য হয়েছি আজ বলতে। জিজ্ঞেস করো ওকে, কেন ও তোর নামে মিথ্যে মামলা করলো? কেন ও মিথ্যে বলেছে পুলিশের কাছে তুই নাকি ওকে টর্চার করতে? এত ভালোবাসার মূল এই মেয়ে এইভাবে দিল? তুই মানলেও আমি মানতে পারবো না, আর ওর ছায়াও আর আমার সন্তানদের উপর পড়তে দেব না। আচ্ছা ঠিক আছে, ওর ছায়াও তোমাদের উপর পড়বে না আজকের পর থেকে। খুশি তো? কিন্তু মা, তুমি এতটুকু মনে রেখো, ওকে কিছু বলার অধিকার আমি কাউকে দিই না। বউটা আমার, যদি ও অন্যায় করে তাহলে তাকে কিছু বলা এবং শাস্তি দেওয়া সব আমার অধিকার, আর কারণ না। তাই এখন থেকে ওকে আর একটা কথাও কেউ বলবে না, এমনকি মা তুমিও না, যদি ছেলেকে হারাতে না চাও। তিশা এত কিছু আর নিতে পারলো না। ব্রেনে প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছিল অনেকক্ষণ ধরে। মাথার যন্ত্রণাটাও অনেক বেড়ে গিয়েছে। তবুও তিশা এতক্ষণ ধরে নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছে, কিন্তু আর পারল না। মাথা ঘুরে নিচে পড়ে যেতে নিলেই জিসান ধরে ফেলে। পুলিশের দিকে তাকিয়ে তিশাকে কোলে তুলে নিয়ে বলল, আমি আমার ওয়াইফকে সেফ মতো বাড়িতে পৌঁছে না দেওয়া পর্যন্ত সারেন্ডার করছি না। আপনারা চাইলেই আমাকে ফলো করতে পারেন। বলেই জিসান তিশাকে নিয়ে হাসপাতাল ত্যাগ করল। নিলয়কে রায়হানের সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে জিসান তিশাকে সাথে নিয়ে বের হয়ে গেল হাসপাতাল থেকে। রায়হানের জন্য পুরো হাসপাতাল গার্ডের ব্যবস্থা করতে বলল। রায়হানের বিপদ এখনো কমেনি জিসান মনে করে। জিসান জানে রায়হানের অবস্থা ভালো না, বন্ধুকে শেষবার দেখতে পাবে কিনা তাও জানে না, কিন্তু রায়হানের পাশে আছে সবাই। কিন্তু তিশা, ও একলা এখন, কারোর সাপোর্ট নেই। এই অবস্থায় আমি ওকে একা কিছুতেই ছাড়তে পারবো না। আর ওর কিছু হলে এই মুহূর্তে পরে রায়হান জানতে পারলে কাউকে মাফ করবে না। যতই যাই হোক না কেন, তিশা রায়হানের কলিজা, বোনকে কতটা ভালোবাসে আমার থেকে বেশি কেউই জানে না। তার উপর ও একা না, আমাদের সন্তান ওর সাথে সাফার করবে। বাবা হয়ে আমি এটা কিছুতেই দিতে পারি না। তিশাকে বুকের সাথে চেপে জড়িয়ে ধরে বসে আছে জিসান। সোম গাড়ি চালাচ্ছে। লুকিং গ্লাসের দিকে তাকিয়ে জিসানকে জিজ্ঞেস করল, কোথায় যাব স্যার? আহমেদ ভিলা? জিসান তিশার দিকে একবার তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে না বলল। সোম তার কৌতূহল ধরে রাখতে পারল না, তাই জিজ্ঞেস করেই ফেলল। স্যার? জিসান চোখ দুটো বন্ধ করে তিশাকে জড়িয়ে ধরেই গাড়ির সিটে হেলান দিয়ে বসেছিল। কিছু বলবে সোম? আপনার রাগ হয় না তিশা ম্যাডামের ওপর? এমন একটা কাজ করলো। জিসান হেসে দিল সোমের কথায়। তা দেখে সোম কিছুটা অবাক হলো। সোম, কাউকে ভালোবেসেছ কখনো নিঃস্বার্থভাবে? কিছু পাওয়ার আশা না করে দিনের পর দিন কারোর জন্য অপেক্ষা করেছ? ভালোবাসা হারানোর ভয়ে বুকের ভিতরে চিনচিন ব্যথাটা কখনো অনুভব করেছ? চোখের জল লুকিয়ে মুখে কখনো নকল হাসি হেসেছ? এসব না করলে তুমি কখনো বুঝবে না আমার কথা। যেদিন কারো প্রেমে পড়বে গভীরভাবে, তখন বুঝবে প্রিয়জনের একটি হাসির জন্য যদি ফাঁসিতেও ঝুলতে হয়, তাও হেসে হেসে কবুল করে নিতে মন চাইবে। কি বলছেন স্যার? এসবও কি সম্ভব? কেন সম্ভব না সোম? আজকাল দেখো না কত আত্মহত্যা বেড়ে গিয়েছে। বেশিরভাগই তো প্রেমে প্রতারণা খাওয়া আশিক। এরা কেন আত্মহত্যা করে জানো? ভালোবাসা নামক অসুখটার কারণে। এই অসুখ ছাড়াবার ওষুধটাই যখন চলে যায় বা ধোকা দেয়, তখন সেটা যন্ত্রণা সহ্য করার মতো সাহস বা ধৈর্য অনেকেরই থাকে না। তাই তো তখন মৃত্যুকে বেছে নেয় তারা। এটা জানা সত্ত্বেও আত্মহত্যা কত গুনাহ আমাদের ধর্মে। আল্লাহ তাআলা আত্মহত্যাকারীদের কখনো ক্ষমা করে না। কিন্তু মজার বিষয় কি জানো? এই আত্মহত্যার পথ মেয়েরা তেমন বেছে নেয় না, কারণ তারা পরিবারের দিকটা গিয়ে থেকে মেনে নেয় সব কিছু। কিন্তু আমরা ছেলেরা পারি না, না পারি মানতে, না পারি কাঁদতে। অসহ্য যন্ত্রণা থেকে মুক্তির কেবল একটা পথই দেখা যায় তখন, আর তা হলো মৃত্যু। আর এই মেয়েটি তো আমার পৃথিবী জুড়ে আছে,
জানি না ও কেন এমন করছে, কিন্তু ওর জন্য ফাঁসিতে ঝুলতেও হয়তো বা আমি একবারও ভাববো না। বুঝতে পারছি স্যার, কিন্তু এখন কি করব? তিশার দিকে নজর রেখো। কেউ তো আছে যে আমার তিশাকে দাবার গুটির মতো ব্যবহার করছে। ও মুখে যায় বলুক, ওর চোখ বলে দিচ্ছে ওর মনের পীড়া। আমি স্পষ্ট তা দেখেছি হাসপাতালে থাকতে। আর কে সে তাকে খুঁজে বের করো। তিশা এত কিছু একা কখনো করতে পারবে না। ওকে থানা পর্যন্ত নিয়ে যাওয়া ব্যক্তিটি কে সেটা বের করো। ওকে একা ছাড়বে না কখনো। ওর সকল আপডেট আমাকে জানাবে প্রতিদিন। আজ স্যার আপনি চাইলে আমি কালই জামিনের ব্যবস্থা করতে পারি। জানি, কিন্তু একটু ওয়েট করো। আমি বলা না পর্যন্ত কিছুই করবে না। ওকে স্যার। তিশাকে জিসান নিলয়ের বাসায় নিয়ে এলো। ঝর্ণাকে ফোন করে অ্যাড্রেস সেন্ড করে দিয়েছিল আগেই, তাই ঝর্ণাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখলো। তিশাকে একটা রুমে শুয়ে দিয়ে জিসান ঝর্ণার কাছে এলো জিজ্ঞেস করতে কি হয়েছিল। ভাই, আমি ভাবির সাথেই ছিলাম। কিছুক্ষণের জন্য আমি ওয়াশরুমে গিয়েছিলাম। বের হবার সময় দেখি ওয়াশরুমের দরজা বাহির দিয়ে লাগানো। আমার চিল্লাচিল্লিতে অনেকক্ষণ পর তানজিলা ভাবি এসে দরজা খুলে দিল। বাহির হয়ে দেখি তিশা ভাবি নেই। তোমার ফোন ট্রাই করলাম, ব্যস্ত দেখাচ্ছে। উপায় না পেয়ে নিলয়কে ফোন করে হাসপাতালে কি হয়েছে জানতে পারলাম। আমাকে ক্ষমা করে দাও ভাই, তুমি আমাকে বারবার বিশ্বাস করে দায়িত্ব দিয়ে যাও, আর আমি প্রতিবার কোনো না কোনো ভুল করে বসি। বোনের মাথায় হাত রেখে বললাম, আরে কাঁদিস কেন? আমি কি তোমাকে কিছু বলেছি? আর যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই, তাই সব ভুলে যাও। তুমি কিছুদিন এখানেই থাকো তিশার সাথে। আপাতত তিশার জন্য আহমেদ ভিলাও সেভ না, তাই ওকে এখানে এনেছি। তুমি কিছুদিন ওর সাথেই থেকো। ঝর্ণাকে সবকিছু বুঝিয়ে দিয়ে জিসান চলে গেল পুলিশের সাথে। অপারেশন রুম থেকে ডাক্তার বের হলো। ডাক্তারকে বের হতে দেখেই সবাই একসাথে ডাক্তারকে ঘিরে ধরলো। ডাক্তার তৌফিক সাহেবকে খুব ভালো করেছেন, তাই তৌফিক সাহেবকে উদ্দেশ্য করে বললেন, আমরা অপারেশন করে দুটো গুলি বের করেছি, কিন্তু আরও একটি গুলি এখনও রায়হানের শরীরের ভেতরে রয়েছে। সেটা বের করা আমাদের পক্ষে আর সম্ভব না। আর এগুলিটি বের করা অত্যন্ত জরুরি, তা না হলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। তখন পেশেন্টের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তাই বলছি, আপনারা পেশেন্টকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন যত দ্রুত পারেন। এটার অপারেশন একমাত্র ওখানেই সম্ভব। এখন একটু ভালো আছে পেশেন্ট, তবুও দিন যত যাবে পেশেন্টের অবস্থা আরও খারাপ হবে। তৌফিক সাহেব সব কিছু শুনে রায়হানকে ইমার্জেন্সি ভিসায় ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতে বললেন। নিলয় রায়হানের নিরাপত্তায় বন্দোবস্ত করে ফেলল। রায়হানের সাথে সবাই একবার দেখা করতে চেয়েছে, তবে রায়হানকে দেখার অনুমতি কেবল নিশি পেল। অক্সিজেন মাস্ক লাগানো রায়হানকে দেখে নিশির বুকটা যেন ফেটে যাচ্ছে। চিৎকার করে কাঁদতে মন চাইছে, একটা বার মানুষটিকে জড়িয়ে ধরতে মন যাচ্ছে, কিন্তু সব চাওয়া যে পূর্ণ হয় না মানুষের, তাই আজ নিশিরও হবে না। তবুও নিশি রায়হানের হাতটি আলতো করে ধরেই চোখের পানি ছেড়ে দিল। কি থেকে কি হয়ে গেল? এমন তো হবার কথা ছিল না রায়হান। সবই তো ঠিক ছিল। আজ কত স্বপ্ন দেখেছি, দুজন একসাথে কত না বলে কথা শেয়ার করেছি দুজনের সাথে। আজকের দিনটি কত না সুখের ছিল আমাদের। নদীর পাড়ে পা ভিজিয়ে দুজনে বৃষ্টিতে ভেজে কি আর হবে না আমাদের? চোখে চোখে কথা বলা, মনের অনুভূতিগুলো কি শেয়ার হবে না? আপনার বুকে মাথা রেখে ঘুমানোর ইচ্ছে কি আর পূরণ হবে না আমার? বলুন না রায়হান, আপনি তো আমার অভ্যাসে পরিণত হয়েছেন। কি করে থাকবো আপনাকে ছাড়া? আমি মরেই যাব রায়হান, আমি মরেই যাব। অনেক কষ্ট হচ্ছে জানেন, বুকের ভেতরে কেমন চিনচিন করে ব্যথা করছে, খুব খুব অসহনীয়। আমি সইতে পারছি না। আপনি কি বুঝতে পারছেন না? আপনার নিশি ওয়েট করছে আপনার জন্য রায়হান। আপনাকে সুস্থ হতেই হবে, আমার জন্য, আমাদের জন্য। আশিস নিজেই নিজের হাতে ইঞ্জেকশন পুশ করেছেন নেশায়। আশিসের বন্ধু শাহেদ তা দেখে অবাকের চরম পর্যায়ে। এসব কি আসিস, তুই নেশা করছিস? এতটা অধপতন কবে হলো রে ভাই তোর? আশিস হাসতে লাগলো শাহেদের কথা শুনে। কিসব বলছিস? অধঃপতন কই? এটাকেই তো লাইফ বলে। একবার নিলে অন্য জগতে চলে যাবি, সেখান থেকে আর ফিরে আসতে মন চাইবে না।
সব কিছু সুন্দর লাগবে, মন থেকে সব দুঃখ কষ্ট নিমেষেই দূর হয়ে যাবে, জীবনটাকে অন্যভাবে উপভোগ করতে পারবি। নে একটা। শাহেদের দিকে একটা ইঞ্জেকশন এগিয়ে দিলাম। না রে ভাই, আমার এসব লাগবে না। আমিও জীবনটাকে উপভোগ করতে চাই, তবে এইভাবে না, মানুষের মতো মানুষ হয়ে। মানুষ তো সবাই হতে পারে, কিন্তু সত্যিকারের মানুষ কয়জন হতে পারে বল? তার জন্য লাগে অসীম ধৈর্য, সহনশীলতা। কিসব বলছিস? এইসব আজকাল কার মধ্যে আছে? তাই তো সমাজটা দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে, আর একে একে নিয়ে যাচ্ছে তোর মতো কিছু যুব সমাজ। মানে হলো এই যে তুই নেশা করে সমাজের দেশের নাম উজ্জ্বল করছিস, এটাই তো মানে। আমি করলে আমার বাপের টাকায় করছি, তাহলে অন্য কারো কি সমস্যা হতে পারে? ঠিক বলেছিস, কিন্তু এই টাকাটি তো তুই নেশার কাজে ব্যয় না করে অন্য কাজেও ব্যয় করতে পারতি। একজন গরিব মানুষকে সাহায্য করতে পারতি, একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারতি। বাদ দে তো শাহেদ, আমার আর কোনো ইচ্ছেও নেই ভালো হওয়ার। একটা মেয়ের জন্য তুই নিজের জীবন এইভাবে শেষ করে দিবি? আর বন্ধু হয়ে তুই কি চাস আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি? তুই বুঝবি না শাহেদ, ভালোবাসার নেশা হচ্ছে পৃথিবীর সব থেকে কড়া নেশা। ওই নেশার কাছে বাকি সব নেশাই যেন ফিকে হয়ে যায়। আমি কহুর নেশার থেকে মুক্তি চাই, কিন্তু পারছি না। এই তো এক নেশাকে ভুলতে আরেক নেশাকে হাতিয়ার করেছি। শাহেদ একটা দীর্ঘশ্বাস ছাড়ে, আর ওর কিছুই করার নেই। বন্ধু হয়ে বন্ধুকে সুপথে আনা দায়িত্ব ওর। আর শাহেদ তো খুব চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকবার ব্যর্থতা পেতে হচ্ছে। এই তোর হাত কেটেছে কিভাবে? নিজের হাতের দিকে তাকিয়ে বললাম, অ্যাক্সিডেন্ট করেছি। কিভাবে? আরে বাদ দে তো। চুপ থাক, দেখছিস কত রক্ত পড়ছে? তোর শার্টটা ভরে গিয়েছে। ওঠ, আমি ড্রেসিং করে দিচ্ছি জল। 3 দিন কেটে গেল। এই 3 দিনে তিশা কারোর সাথেই আর কোনো কথা বলল না। সারাদিন কাঁদতো, ভাইকেও একটিবার দেখতে পারেনি। কতবার হাসপাতালে যেতে চেয়েছে, কিন্তু নিলয় মানা করে দিয়েছে, কারণ ওখানে তিশাকে কেউ সহ্য করতে পারে না। তাই জিসানের নিষেধ তিশাকে হাসপাতালে যাতে যেতে না দেওয়া হয়। তিশা বাবাকে কয়েকবার ফোন করে ভাইয়ের কথা জিজ্ঞেস করতে চেয়েছিল, কিন্তু তিশার বাবা তিশার কণ্ঠ শুনেই ফোনটা কেটে দিল। এসব নিতে পারছে না তিশা। দিন দিন মনে হয় আবারও ডিপ্রেশনে চলে যাচ্ছে। ঝর্ণা অনেক চেষ্টা করছে তিশাকে এসব থেকে বের করতে, কিন্তু কিছুই করতে পারছে না। অনেকবার জানার চেষ্টা করেছে সমস্যা কি, কেন এমন করছে সে, কিন্তু তিশা কিছুই বলতে নারাজ। একটু আগে রায়হানকে নিয়ে তার পরিবার ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিল। নিলয় নিজে তাদের এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে সবেমাত্র বাসায় আসলো। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আজ অনেক ধবল গেছে ওর উপর। জিসান নেই, সোম নেই, রায়হান তো থেকেও নেই। তাই সব কিছু একা সামলাতে হিমশিম খাচ্ছে নিলয়। সোফায় শরীরটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসেছিল। হঠাৎ মাথায় কারো ঠান্ডা হাতের স্পর্শ পেল। নিলয় চোখ খুল না, কারণ এই 3 দিনে অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছে এই ছোঁয়ার। এখন প্রতিদিন নিলয় এসে সোফায় বসলেই ঝর্ণা এসে মাথাটা টিপে দেয়, কিছুটা মালিশও করে দেয়। সত্যি বলতে নিলয়ের খুব ভালো লাগে ঝর্ণার এই ছোট ছোট ভালোবাসাগুলো। নিলয়ের চোখে ঘুম এসে পড়ে, কিন্তু নিলয় জানে ঝর্ণা ওকে না খাইয়ে ঘুমাতে দিবে না। আর তাই হলো। মেয়েটি এমনি কিছুদিনের মধ্যেই যেন আমার সব কিছু দখল করে ফেলেছে। এই উঠুন, না খেয়ে ঘুমানো যাবে না। একটা শাওয়ার নিয়ে আসুন, দেখবেন আরো ভালো লাগবে। নিলয় একটা মুচকি হেসে মাথা থেকে ঝর্ণার একটা হাত টান দিয়ে সামনে এনে চুমো দিল। মুহূর্তে ঝর্ণার শরীরে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। কেমন এক ভয়ঙ্কর অনুভূতি ফিল হচ্ছে। জীবনে এই প্রথম কোনো পুরুষের স্পর্শ ঝর্ণা এত কাছ থেকে পেয়েছে। তাই তো নিলয়ের প্রতিটি ছোঁয়ায় ঝর্ণার হার্টটা কেমন দ্রুত গতিতে চলে, কম্পন সৃষ্টি হয়ে যায় পুরো শরীরে। এ কেমন অনুভূতি! তবে এই অনুভূতির সাগরে যে ঝর্ণা একবার হলেও ডুব দিতে চায়। তুমি খুব ভালো ঝর্ণা, জানো আমি তোমার মতো মেয়ে খুব কম দেখেছি। তুমি খুব সহজে সব কিছু মেনে নেও, কোনো অভিযোগ করো না, কারোর প্রতি কোনো রাগও রাখো না মনে। আমাকেও আজকাল খুব ভালো করে বুঝতে শিখে গেছো। সব কিছু এত ভালো হলে আমি কিন্তু তোমার প্রেমে পড়ে যাব। ঝর্ণার হাতটা ধরেই কথাগুলো বলল। ঝর্ণা হাতটা নিলয়ের কাছ থেকে ছুটিয়ে বলল, তার মানে এখনো পড়েননি আপনি? নিলয় আচমকা ঝর্ণার 2 হাত ধরে একসাথে টান দিলে ঝর্ণা ঢলে পড়ে নিলয়ের মুখের উপর। এতে করে দুজনের নাকের সাথে নাক বাড়ি খায়। এতটা কাছাকাছি কখনো দুজনের আশা হয়নি।
ঝর্ণার হার্ট মনে হয় ট্রেনের গতিতে ছুটছে, পায়ের মধ্যে কম্পন সৃষ্টি হচ্ছে, মনে হয় কিছুক্ষণ পর নির্ঘাত ঢলে পড়ে যাবে। ঝর্ণা নিজেকে কিছুটা সামলে নিলয়ের কাছ থেকে হাত দ্রুত ছুটানোর চেষ্টা করলো, কিন্তু সব বৃথা। বরং নিলয়ের তীক্ষ্ণ দৃষ্টি যেন ঝর্ণাকে আরও ঘায়েল করছে। নিঃশ্বাসে নিঃশ্বাস যেন আজ মিশে যাচ্ছে। নিলয়ও যেন খুঁটিয়ে খুঁটিয়ে ঝর্ণাকে আজ দেখছে। লজ্জায় লাল হওয়া ঝর্ণাকে দেখে আরও গভীরভাবে ছুঁয়ে দিতে মন যাচ্ছে নিলয়ের। কিছু সীমা অতিক্রম করার জন্য মনটা কেমন চাতক পাখির মতো ছটফট করছে। কেমন অনুভূতি! আগে তো কখনো এমন অস্থিরতা আসেনি কাউকে একবার ছোঁয়ার জন্য। নিলয়ের দৃষ্টির গভীরতা যেন আরও বেড়ে যাচ্ছে। এবার ঝর্ণা একটু ভয় পাচ্ছে নিজেদেরকে নিয়ে, সীমা লঙ্ঘনের ভয়। নিলয় খুব ভালো করে ঝর্ণার চোখের ভাষা বুঝতে পারছে, তাই ঝর্ণাকে ছেড়ে দিয়ে বলল, ভয় পেও না, আমি আমার সীমা জানি। বিদেশের মাটিতে বড় হলেও আমি আমার কালচার আর ধর্ম কিছুই বলিনি, তাই আমি এমন কিছুই করব না যাতে তুমি হার্ট হও। নিলয় এসব বলেই চলে গেল নিজের রুমে ফ্রেশ হতে। ঝর্ণা নিলয়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে ভাবছে, সবই তো বললেন, কিন্তু যা জানতে চাইলাম তা বাদে।